বিদেশিরা যারা আসছে, বিদেশি নাগরিকরা, রাজাকারের বাচ্চারা এখন পলাইতেছে। আমি বলছি পলাশ কেন, রাজাকারের বাচ্চারা পালাইস না, অপেক্ষা কর। সেই জায়গায় গেছে। কাজে ইলেকশন হবে কিনা আমি বলতে পারবো না, কিন্তু আমি মনে করি ইলেকশন হওয়া উচিত। ইলেকশন হওয়া উচিত। ইলেকশন যদি 26 ফেব্রুয়ারির প্রথমার্ধে না হয়, কে থাকবে আমি জানি না, তবে বাংলাদেশ থাকবে না বলে আমি সন্দেহ পোষণ করছি। এই দেশ ইউনূসদের চক্রান্তের কারণে বিশ্বের সমস্ত শক্তি, আগ্রাসী শক্তির হস্তগত হয়ে যেতে পারে বলে আমার মনে হয়, এবং আমরা একটা সেমি পরাধীন দেশে পরিণত হব। ইলেকশন হইলে পরে যত খারাপই হোক, ইলেক্টেড গভর্নমেন্ট, নির্বাচিত একটা সরকার যত খারাপ হোক, ইউনূসদের অনির্বাচিত সরকারের চেয়ে 100 গুণ ভালো হোক। ইলেকশন হওয়া উচিত। আর এইসব ওই যে সব দল ইলেকশন চায় না, পিআর চায়, জিআর চায়, এই চায়, এই চায়। কালকে দেখলাম জামাতের আমি, এই লোকটারা দেখলে আমার মনে হয় আমি এত কিছু জানি তার সম্পর্কে। সে তাকে প্রথম বলা হয়তো আমিরুল মুমিনিন, 5ই আগস্টে আমিরুল মুমিনিন সে হয়ে গেছিল। এখন তাদের কুৎসিত চেহারাটা বাইর হয়েছে। ও জাসদ ছাত্রলীগ করত, আল্লাহ বিশ্বাস করত না। এই যে মুনাফেক যারা আল্লাহ বিশ্বাস করতো না, পরে গিয়ে আল্লাহ বিশ্বাস করতো, এবং এখন দাঁড়িয়ে রেখে সুফি সাদি হইয়া সারা দেশটাকে বিভ্রান্ত করতেছে, মুক্তিযুদ্ধকে অস্বীকার করে এই দেশের সমস্ত মুক্তিযোদ্ধার রক্তের সঙ্গে যারা বেইমানি করতেছে এবং মুক্তিযোদ্ধার রক্তকে যারা অপমান করতেছে, সেই সব রাজাকারের দল তারা বলে যারা কি মানবে না, এই যে জুলাই সনদ যারা করবে না, তারা 26-এ ইলেকশনে করতে পারবে না। আরে রাজাকারের বাচ্চারা, আচ্ছা দেখা যাবে। আমি এটা মনে যে ভাষায় তারা কথা বলে, এর কারণ হইলো ইউনূস জীবনে কোনোদিন মুক্তিযুদ্ধে বিশ্বাস করে নাই, একদিনের জন্য এই দেশের মানুষের জন্য রাজপথে হাঁটে নাই, কোনোদিন ইউনূস সাহেব শহীদ মিনারে যায় নাই, স্মৃতিসৌধে যায় নাই, মুক্তিযুদ্ধের সম্পর্কে তার কোনো রেসপেক্ট নাই, এবং তারা চক্রান্তমূলক ভাবে আসছে মুক্তিযুদ্ধটাকে ধ্বংস করার জন্য। তারই ফলে এইসব রাজাকারের বাচ্চারা এত বড় বড় কথা বলে, এগুলো সহ্য হয় না ভাই, এইগুলো সহ্য হয় না। আমি এটা সহ্য করতে চাই না। তবে মুক্তিযুদ্ধ যাবে না, আমি না পারি, আমার সন্তান পারবে। আজ আমার সন্তান না পারে, তার সন্তান পারবে। যেমন মীর জাফর পৃথিবীতে টিকে নাই, মীর জাফর বিশ্বাসঘাতক হয়েছে, এইসব রাজাকার আলবদররা চিরদিনের জন্য শেষ যুদ্ধে বিশ্বাসঘাতক হিসাবে থাকবে। ওই যে মুর্শিদাবাদে একটা জায়গার নাম বলা হয় নিমক হারামের দেউরি, এই রাজাকারের বাচ্চারা এইরকম একটা জায়গাতে থাকবে, নিমক হারামের দেউরির মধ্যে থাকবে। এদেরকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার বিশাল হৃদয় দিয়ে মাফ করে দিয়েছিলেন বলে এইসব রাজাকারের বাচ্চারা বাইচা ছিল। আর দেশনেত্রী বেগম খালেদা জিয়া তার আঁচলের নিচে এইসব রাজাকারের বাচ্চাদেরকে আশ্রয় দিয়েছিল বলে তারা বেঁচে ছিল, তা না হলে ধ্বংস হয়ে যেত জামাত ইসলাম। এখন তারা কথা বলে দেশনেত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে, শহীদ জিয়াউর রহমানের বিরুদ্ধে, তার সন্তান আমাদের নেতা তারেক রহমানের বিরুদ্ধে। এই কারণে এদেরকে আমি মুনাফেক বলি। মুনাফেকরা কোনোদিন জয়লাভ করতে পারবে না, আমি এটা মনে করি। অনেক ধন্যবাদ আপনাকে, এবং সেই আমি স্বাগত জানাচ্ছি আজকের আরেকজন আলোচক জয়নাল আবেদিন। উনি নির্বাহী পরিচালক, স্কুল অব লিডারশিপ এবং রাজনৈতিক আলোচক। জয়নাল ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনি শুনলেন আমাদের আজকের অতিথি বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান ভাইয়ের কথা শুনলেন। উনি ক্ষোভের কথা বললেন। কিন্তু ফজলুর ভাই, আমি আপনাকে আরেকটা কথা স্বাগত জানাচ্ছি। আমার একটু ভুল হয়ে গেছে। আমি অনুষ্ঠানের শুরুতেই আপনাকে একটু কংগ্রেচুলেট করতে চাই, আপনার প্রতি শুভেচ্ছা জানাতে চাই যে আপনি বিএনপির হয়ে মনোনীত হয়েছেন, সংসদ সদস্য মনোনয়ন পেয়েছেন। এই জন্য আপনাকে কৃতজ্ঞতা আপনার প্রতি, এবং আমরা আপনাকে শুভেচ্ছা জানাতে চাই। আমি আপনাকে বলি, আমার বিরুদ্ধে এই যে জামাত রাজাকার আলবদররা যে চক্রান্তটা করেছিল, যে কোনো ভাবে এরাই তো আমাকে দল থেকে একটা কথা বলার কারণে যে কোনো ভাবে ইনফ্লুয়েন্স করে হোক আর যে চক্রান্ত করে হোক, আজকের আমার এই প্রেক্ষাপটের জন্য দায়ী তো তারাই। কিন্তু আমি দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং জনাব তারেক রহমানের মহানুভবতা এবং তাদের যে গভীর দৃষ্টিভঙ্গি, সেটার প্রতি আমি কৃতজ্ঞতা জানাইছি যে তারা আমাকে এত কিছুর পরেও আমাকে নমিনেশন দিছে। কিন্তু এখন পর্যন্ত আমার বিরুদ্ধে যে চক্রান্তটা আছে, জামাত আমাকে ধ্বংস করার জন্য, পরাজিত করার জন্য প্রয়োজনে যা করতে হয়
তাই করবে। সমস্ত কিশোরগঞ্জ যে সমস্ত যে অফিসিয়াল সবগুলো ওখানে আমি আর বলতে চাই না, সবকিছু তাদের পন্থী নিয়েছে। একমাত্র তাদের টার্গেট হলো ফজলুর রহমানকে যাতে অকরে দেয়। কিন্তু আমি আপনাকে কথা দিচ্ছি, দেশনেত্রী বেগম খালেদা এবং জনাব তারেক রহমান এবং দল যে বিশ্বাস করে আমাকে ক্ষমতা দিয়েছে, মানুষ মনে করে ওইখানে কারো কোনো জামানত টামানত বাঁচবে না। এটা মনে রাখেন, ইলেকশনের পর আমি কথাটা বললাম, কোনো জামানত টামানত বাঁচবে না কারো, কোনো না, আল্লাহর রহমত। আমি এই কথাটা বললাম, দেখেন আপনারা, মানুষ মনে করে, আমি মনে করি না। না না, আমরা যতটুকু খোঁজ খবর নিয়েছি সেখানে আপনি অপ্রতিদ্বন্দ্বী, হ্যাঁ, এবং এটাই হচ্ছে আপনার শক্তি। মানুষ আপনাকে চায়, এটাই তো শক্তি। একটা রাজনৈতিক নেতার আর কি চাওয়ার আছে? সে তার এলাকাতে কি কেমন মানুষ, এলাকাতে উনি এলাকার মানুষ কি মনে করে, এটাই আমার কাছে মনে হয় যে খুবই গুরুত্বপূর্ণ। সো আমি একটা জিনিস জানতে চাই আপনার কাছে, যে এত কিছু হচ্ছে, এত কথা বলছি, আমরা প্রায় 8 মাসের মতো সংস্কারের জন্য আলোচনা করেছি, এবং সংস্কার কমিশন করা হয়েছে, ঐক্যমত্য কমিশন করা হয়েছে। ফজলুর রহমান সাহেব, আপনার কাছে কি মনে হয় না যে আমাদের রাজনীতি, রাষ্ট্র ব্যবস্থা, এটার সংস্কার দরকার আছে? মানে আপনি কি মনে করেন? আমি 100 বার মনে করি আমাদের রাজনীতি, রাষ্ট্র ব্যবস্থা সংস্কারের দরকার আছে। প্রয়োজনের সংবিধান সংস্কার করার প্রয়োজন, এটা আমি মনে করি। কারণ পৃথিবী হলো গতিশীল, এটা সামনে আগাবে, পিছনে তো জাগাবে না। পৃথিবীর সঙ্গে তাল মিলিয়ে আমাদের রাষ্ট্র ব্যবস্থাকে চালাইতে হবে। এবং এইটা যে সর্বনাশটা হয়েছে, সেটা গত 15 বছরের শেখ হাসিনার সরকারের যে ধরনের কুশাসন, এই কুশাসনের কারণে এবং তাদের যে বিনা ভোটে ক্ষমতায় থাকার যে লোভ এবং লালসা, সেই কারণে এই দেশে একদল মানুষের মধ্যে এমন একটা অবস্থা তৈরি হয়েছে, আপনি কিছুতেই মানুষকে এখন আর বুঝাইতে পারবেন না যে মুক্তিযুদ্ধ খুব ভালো জিনিস ছিল। যদি আমি ফজলুর রহমান না থাকতাম এবং আমার সঙ্গে পরবর্তী সময়ে কিছু মানুষ যোগদান করতে না পারতো, তাহলে যে রাজাকারের বাচ্চা বলছিল যে 71 সনে যে অস্ত্র হাতে নিয়ে যুদ্ধ করছিল, আল্লাহর কাছে মাপ চাও, সেই রাজাকারের বাচ্চারা জিতে ফেলতো কিছুদিনের জন্য। কিন্তু আমি বলছি, এই আলবদরের বাচ্চারা, রাজাকারের বাচ্চারা, আমরা কিন্তু জীবিত আছি। দেশটা এই জায়গাতে নেওয়ার জন্য আওয়ামী লীগের 15 বছরের দুঃশাসন এবং কুশাসন অনেকাংশে দায়ী। 1। 2 নম্বর হলো, এইখানে আপনাকে যদি বলি যে সংস্কারের নেতা কৌ, আমি যেদিন বলছি এই বাপের বেটা হইলে থাকিস এই দেশে, আলী রিয়াজ, আমি আলী রিয়াজের চিনি, ওখানে কারো থাকতো, আমরা বসলে পর ওই জায়গায় 10-7 ধরে আমি আর মাহমুদুর রহমান মান্না একসাথে বসে আছি। সে হলে মাহমুদুর রহমান মান্নাদের পার্টি করে, মাহমুদুর রহমান মান্না ডাকসুর বিপি, জাসদ ছাত্রলীগের প্রেসিডেন্ট, আমি বাংলাদেশ ছাত্রলীগ, আমি 2 বন্ধু কথা বলতে ওইখানে দাঁড়ায় থাকতো। এইসব লোকজনদেরকে, যারা মার্কিন নাগরিক, এবং এদেরকে আমি বলি রবার্ট ক্লাইভের কুসন্তান, রবার্ট ক্লাইভের চেয়ে ওরা খারাপ। এরা গেল কই? কিসের সংস্কার? কি সংস্কার চান আপনি? বাংলাদেশ থেকে পাকিস্তান বানানোর সংস্কার চান কিনা এটা বলে। যদি পাকিস্তান বানানো, এটার নাম যদি আবার পূর্ব পাকিস্তান না করতে চান, তাহলে যে কোনো সংস্কার করতে আমি রাজি আছি। কিন্তু দিস সংস্কার মাস্ট বি থ্রু এ প্রসেস অফ পার্লামেন্ট এবং কনস্টিটিউশন। এর কারণ হলো, আপনি যদি 5ই আগস্টে বা 8ই আগস্টে আপনি বিপ্লবী সরকার করতেন ইউনূস সাহেবকে দিয়া, আজকে অনেক কিছু আপনারা করতে পারতেন, আমরা বাধা দিতাম না বা বাধা দিতে পারতাম না। যদি বলতেন যে বিপ্লবের শক্তি আমাদের শক্তি। কিন্তু আপনি শপথ নিলেন থ্রু এ প্রসেস অফ পার্লামেন্ট। মোহাম্মদ শাহাবুদ্দিন, যা আওয়ামী লীগের নির্বাচিত প্রেসিডেন্ট, তার কাছে শপথ নিলেন, শপথ নিয়ে 14 মাস চালাইলেন। এখন আইসা থুক্কু দিবেন আপনি, না থুক্কু দিলাম, এটা আমার ভুল হয়ে গেছে, এখন আমি বিপ্লবী সরকার হবো, এটা তো হবে না। তাইলে 14 মাসের জন্য আগে আপনাকে 14 বছর জেল খাটতে হবে, যে আপনি ছিলেন। কিন্তু এই প্রশ্নটা যখন এসেছিল যে বিপ্লবী সরকার হবে নাকি এটি মানে এটি সংবিধান মেনে হবে, তখন কিন্তু বিএনপি এটাতে ভেটো দিয়েছিল, অর্থাৎ বিএনপি এটা হতে দেয়নি। এটাও তো সত্য। বিএনপি যেহেতু গণতান্ত্রিক দল, বিএনপি তো আর রাজাকারের বাচ্চাদের দল না। এরা তো চাইছিল এটা পাকিস্তান বানাইতে। 5ই আগস্টের 2টা রূপ, একটা এই কথাটা বলার জন্য দল থেকে আমি সাসপেন্ড হয়েছি। 1 নম্বর রূপ হইল, 15 বছর বিএনপির নেতৃত্বে যে আন্দোলনটা হয়েছে, এটা জমিটাকে রেডি করছে, জমিটাতে বীজ ফলাইছে, ধান রোপণ করছে, ধান পাকাইছে, 5ই আগস্টের ছেলেরা সহ সবাই মিলিয়া কাটছে। এখন ছেলেরা জামাত দাবি করতেছে আমরা কাটছি, কাজে সমস্ত ধান আমাদেরকে দিতে হবে। এটা তো সত্য না, এটা তো উচিত না, এটা তো অনুচিত দাবি। কিন্তু আমি আপনাকে যদি বলি যে
5ই আগস্টে কি বলা হয়েছিল তার আগে যে আমরা বিপ্লব করবো? কি বিপ্লব? বিপ্লব কাহাকে বলে? ইহা কত প্রকার, কি বিপ্লব এটা? এই যে বলে জুলাই বিপ্লব, বিপ্লবের কি হয়? বিপ্লব তো আমরা চীনে দেখছি, মাও সেতুংয়ের বিপ্লব। বিপ্লব তো আমি কিউবাতে দেখছি। বিপ্লব তো আমি সোভিয়েত ইউনিয়নে 1970 সনে দেখছি। বিপ্লব তো পৃথিবীর বিভিন্ন দেশে দেশে বিপ্লব দেখছি। এইটা কি বিপ্লব? যে বিপ্লবের কোনো কর্মসূচি ছিল না, শুধু একটা স্লোগান দিল, ছিল শেষ পর্যন্ত 3, 4, 5 এক দফায় এক দাবি, শেখ হাসিনা কবে যাবি। এটা তো গণতান্ত্রিক আন্দোলনের সর্বশেষ রূপ। এবং শেখ হাসিনা চলে যেহেতু গেছে, কাজে এখানে গণতান্ত্রিক ভাবে আরেকটা সরকার হবে, যে সরকার এই দেশ চালাবে। এবং পরিবর্তনের জন্য সবার মতামত লয়ে সবার দস্তখত থাকতে পারে, কিন্তু এর জন্য গণভোট করতে হবে, পাতলা ভোট করতে হবে, চক্রান্ত করতে হবে। কেন? কিসের গণভোট? পার্লামেন্ট বসার আগে গণভোটটা কিসের? পার্লামেন্ট বসে যে আইনটা করবে, যদি মনে হয় কনস্টিটিউশনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অনুচ্ছেদ আমাকে বাতিল করতে হচ্ছে, তাহলে গণভোটের প্রশ্ন আসবে। আগে গণভোট হবে কেন? এইগুলা করে যারা ভোট পাবেন, এই যে জামাতের কথা বলেন, জামাতের আমির, আমি তো বলছি আমার দল, উনি যেখানে দাঁড়াবে, আমার দল আমাকে সেইখানে যদি দানের শীষ নমিনেশন দেয়, উনি যদি পাশ করতে পারে, জীবনে আমি বলি যে কোনো সিট, ইভেন তার সিট কোলাউড়াতে আমি দাঁড়াইতে রাজি আছি। সিলেটে 19টা পার্লামেন্ট সিট আছে, একটা সিটে যদি সিলেটে পাস করতে পারে তারা, আমি রাজনীতি ছেড়ে দিব। যে কারণে তারা আজকে ইলেকশনে যাইতে চায় না, বলতাবর কথা বলে, পিআর দেও, সিআর দেও, সিএস রেকর্ড দেও, আমাদেরকে আগেই পাস করায় দেও। তারা ইলেকশন করতে চায় না। তাদের তো আগে 7% ভোট ছিল, এখন ইলেকশন করলে তারা 6% ভোট পাবে। এবং ওই যে সব দল মিলছে, আমি আপনাকে একটা উদাহরণ দিচ্ছি, যে জামাত বলছে 30 লাখ লোক নিয়ে সোহরাওয়ার্দী মহাসমাবেশ করছে। কালকের মহাসমাবেশ 8 দলে যে করছে, সেইখানে ওই সোহরাওয়ার্দী মহাসমাবেশে 10 ভাগের 1 ভাগ লোক হয়েছে। এতে কি বোঝা যায় না তাদের জনপ্রিয়তা কমে গেছে? তাদের যে আন্দোলন সংগ্রাম, এটা মানুষ বুঝে ফেলছে যে তারা এই দেশে ইলেকশন করতে চায় না। এই সব বাটপারের দল সরকার থাক না হয়েই এখন যে ক্ষমতা তারা ভোগ করতেছে, জামাতকে যদি আমিরকে প্রধানমন্ত্রী বানায় দেওয়া হয়, জামাতের মন্ত্রিসভা বানায় দেওয়া হয়, তাও অত ক্ষমতা ভোগ করতে পারতো না, এত নির্বিবাদে। যে ক্ষমতা ইউনূসের আমলে ভোগ করতেছে, কাজে তারা ইলেকশন চায় না, এইসব তাল বাহানা করে। আপনি দেখবেন তো রাজনীতি কোত্থেকে বের হইতেছে। আগে রাজনীতি বের হইতো পল্টন ময়দান থেকে, আগে রাজনীতি বের হইতো সোহরাওয়ার্দী উদ্যান থেকে, আগে রাজনীতি বের হইতো স্কুল কলেজ মিছিল বের হইতো। এখন শুক্রবার হইলেন, শুক্রবারের নামাজের পরে ওই যে জামাতে ইসলাম, জামার মধ্যে যাদের ইসলাম, ওরা মিশে এরা কি পলিটিক্স বুঝে এই দেশে? এদের এই দেশটা সম্পর্কে কি